আগামীকাল প্রতিবেদন জমা দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে কোনো প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। সংসদে আসন বাড়ানো, ন্যূনতম ভোট না পড়লে নির্বাচন বাতিল ও 2 কক্ষের পার্লামেন্টের সুপারিশও আসছে। এছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, না ভোটের সুযোগ, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, আরপিওর ব্যাপক সংশোধন সহ বেশ কিছু সুপারিশ থাকবে প্রতিবেদনে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রস্তাব সংস্কার কমিশন দিতে যাচ্ছে, সেই বিষয়ে আপনাদের মূল্যায়ন কি? 2 কক্ষ বিশিষ্ট সংসদ সদস্যের যে প্রস্তাব, সেটা তো অনেক আগেই দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমরা যখন 2030 এই দেশের যে একটি প্রস্তাব আমরা দিয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, সেখানে 2 কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছিল। এবং আমাদের বক্তব্য ছিল যে দেশের যারা বিশেষজ্ঞ অনেকে রয়েছেন, যারা হয়তো সরাসরি নির্বাচনে তারা মাঠে যেতে চান না, তাদের যে দক্ষতা এবং তাদের যে এক্সপার্টিস যেটা রয়েছে, সেটা যদি জাতি পেতে চায়, তাহলে তাদেরকে আমরা একটা পদ্ধতির ভিতর দিয়ে সংসদে নিয়ে আসতে চাই। এবং এটা পৃথিবীর অনেক দেশেই রয়েছে। আপনারা জানেন যে বিলাতেও কিন্তু 2 কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে, আমেরিকায় রয়েছে। কাজেই এই ধরনের একটি নতুন প্রস্তাবনা, সেটা আমরা অনেক বছর আগেই কিন্তু আমরা দিয়েছিলাম। এর পাশাপাশি কিন্তু বিনা ভোটে কেউ নির্বাচিত হতে পারবে না, এমন সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। এই বিষয়ে আপনার মত কি? আবার প্রশ্নটি আবার করুন, আমরা এখান থেকে। জি জি, আমার প্রশ্নটি ছিল যে বিনা ভোটে কেউ নির্বাচিত হতে পারবে না, এমন একটা সুপারিশও কিন্তু করতে যাচ্ছে সংস্কার কমিশন। এই বিষয়ে আপনার মত জানতে চাচ্ছি। না, সংস্কার কমিশন তারা অনেক কথাই বলছে। আসলে তারা কি বলছে সেটা তো আমরা এখনো সঠিকভাবে জানি না। আমরা শুনেছি আগামীকাল তারা নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন, তাদের প্রস্তাবাবলী তারা হয়তো জমা দেবেন, এবং সেটা কখন জনসমক্ষে প্রকাশ করা হবে সেই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। সম্ভবত আমরা যতদূর জানি, তাদের প্রস্তাবগুলো সরকারের কাছে দেওয়া হবে, এবং সরকারের কাছে সেই সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হওয়ার পরে সেগুলো নিয়ে সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা করবে, এবং কতগুলো মৌলিক বিষয়ে একটা কনসেনসাস সৃষ্টির চেষ্টা করা হবে। তো আমরা এই মুহূর্তে এই সম্বন্ধে সরকারের ভাবনাগুলো কি সেটা জানতে পারছি না বলে আমরা আমাদের সেই মতামতগুলো নির্দিষ্টভাবে দিতে পারছি না। কিন্তু আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা কয়েকটি সংস্কার কমিশন করেছিলাম, এবং আমাদের যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো কিন্তু আমরা বিভিন্ন সরকার কর্তৃক যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তাদের অনুরোধে আমাদের সুপারিশগুলো আমরা তাদের কাছে কিন্তু ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। এই বিষয়ে আসলে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে সংসদে আসন বাড়ানোর প্রস্তাব রাখা হচ্ছে, পাশাপাশি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, না ভোটের সুযোগ সহ বেশ কিছু সুপারিশও কিন্তু থাকছে এই প্রতিবেদনে। এসব সুপারিশের সাথে আসলে আপনারা কতটুকু একমত, সেই বিষয়টা নিয়ে একটু আসলে জানতে চাই। না, এগুলো তো দেখুন, সংস্কার একটি চলমান বিষয়। এটা তো সভ্যতার আদিম যুগ থেকেই মানব সমাজ সেই সংস্কারের ভেতর দিয়ে আজকের এই সভ্য জগতে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। কাজে সংস্কার এরকম কিছু নয় যে আমরা আজকে সংস্কার করব, কালকে সংস্কার শেষ হয়ে যাবে, পরশু আমরা নির্বাচন করব। বিষয়টা কিন্তু সেরকম নয়। সংস্কার চলতে থাকবে। আর আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি, বাংলাদেশের মানুষ যেটা চায়, বাংলাদেশের মানুষ চায় যে তারা একটি গণতান্ত্রিক পরিবেশে তারা বসবাস করবে, তারা মন খুলে কথা বলবে। আপনারা সাংবাদিক যারা রয়েছেন, আপনারা খোলাখুলিভাবে আপনারা সাংবাদিকতা করবেন, যেটা সত্য সেই সত্য আপনারা প্রকাশ করবেন। কোনো রকমের সেন্সরের কাজই যেন আপনাদের উপরে কাজ না করে। তো এটাই হচ্ছে গণতন্ত্র।
এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশাও কিন্তু তাই। 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন কিন্তু সেই স্বাধীনতার মূল ভিত্তি ছিল গণতন্ত্র, এবং আমরা এটা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের যে অবকাঠামো, সেই অবকাঠামোর ভেতরে আমরা সেই গণতন্ত্র আমরা বিকাশ হবে না এবং সেই গণতন্ত্রের বিকাশ করতে পারবো না আমরা, এবং সেই কারণেই কিন্তু আমরা একটি নতুন দেশ তৈরি করেছিলাম। সেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। দুঃখের বিষয় যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আমাদের সেই গণতান্ত্রিক যে পথ চলা সেটা ব্যাহত হয়েছিল, এবং আপনারা জানেন যে প্রথমে 72 থেকে 75-এর ভেতরে আমরা একদলীয় বাকশাল দেখেছিলাম, এবং পরবর্তীতে 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটার নাম আমরা নয়, বিদেশি মিডিয়া যেগুলো বিশ্ব নামি দামি মিডিয়া তারাই সেটাকে নাম দিয়েছিল বাকশাল 2। কাজে সেই বাকশাল 2 এর কবল থেকে ছাত্র জনতার প্রতিবাদ এবং তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের মাধ্যমে আমরা বেরিয়ে এসেছি। স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং আজকে আমরা সেই কারণেই কিন্তু এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি যে আমরা এই দেশ নিয়ে নতুন করে ভাবছি, এবং এই দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রতিবন্ধকতা, সেক্ষেত্রে যদি আপনার কাছে একটু জানতে চাই ডক্টর মঈন খান, যে সংস্কার কমিশনের কাছে কিন্তু বিএনপিও বেশ কিছু প্রস্তাব রেখেছিল, সেক্ষেত্রে আসলে যে প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে সেই প্রতিবেদনে তার কতটা প্রতিফলন থাকবে বলে মনে করেন? আবার বলুন প্রশ্নটি। প্রশ্নটি হচ্ছে যে বিএনপি সংস্কার কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাব রেখেছিল, সেই প্রস্তাবে আসলে কতটা প্রতিফলন যে প্রতিবেদনটি আসছে সেই প্রতিবেদনে থাকবে বলে মনে করছেন? বিএনপি একটি প্রস্তাব দিয়েছে, সেটা কিন্তু যথেষ্ট বিস্তৃত একটি প্রস্তাব। আপনারা জানেন যে আমরা 31 দফা একটি প্রস্তাব দিয়েছি, এবং আমরা মোটামুটিভাবে এই অগণতান্ত্রিক যে স্বৈরাচারী বাংলাদেশ ছিল সেখান থেকে উত্তরণের জন্য যেটা যেটা বিষয় আমরা প্রয়োজনীয় মনে করেছি সেখানে কিন্তু আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি, এবং সেই প্রস্তাবগুলো শুধু বিএনপির প্রস্তাব নয়। আপনারা অবহিত রয়েছেন যে আমরা কিন্তু সমমনা প্রায় 45টি রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা একমত হয়েই কিন্তু আমরা 31 দফা সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছি। কাজেই এটা শুধু আমাদের কথা নয়, আমরা বিশ্বাস করি এটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা, এবং বাংলাদেশের মানুষ চায় এদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র আসুক, এবং সেখানে যেন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দল এককভাবে মানুষের উপরে জোর করে কোনো মতামত চাপিয়ে না দেয়, এবং সেটা যাতে না হয় এবং সেই অবস্থা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেজন্যই কিন্তু 31 দফা প্রস্তাব দেওয়া হয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।